17 শতকে মুঘলদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল কোনটা জানেন? বাংলা। হ্যাঁ, ঠিকই শুনছেন। সম্রাট আকবরের বাঘা বাঘা সেনাপতিরা পর্যন্ত এই প্রদেশকে পুরোপুরি কবজা করতে পারেননি। তো প্রশ্নটা হলো কিভাবে মাত্র ৩৮ বছর বয়সী আর তেমন কোনো বড় সামরিক অভিজ্ঞতা ছাড়া একজন মানুষ এই অসম্ভবকে সম্ভব করে ফেললেন। চলুন আজ এই অসাধারণ মানুষটা আর তার সেই অবিশ্বাস্য গল্পের গভীরে যাই। 17 শতকের এক ডাচ ব্যবসায়ী লিখেছিলেন, বাংলা হলো একটা কাঁথা যার তালিগুলো কিছুতেই সেলাই করা যায় না। কি অসাধারণ উপমা, তাই না? আর তখনকার বাংলার অবস্থাটা বোঝানোর জন্য এর চেয়ে ভালো কোনো কথা হয়তো হয় না। একদিকে শত শত বিদ্রোহী জমিদার, অন্যদিকে ক্ষমতা হারানো আফগান সর্দার, তার উপর আবার এখানকার নদীনালার জটিল ভূগোল। সব মিলিয়ে বাংলা ছিল ঠিক ওই ছেঁড়া কাঁথার মতোই। মুঘলরা আপ্রাণ চেষ্টা করেও কিছুতেই সেটাকে জোড়া লাগাতে পারছিল না। 1-2 বছর নয়, টানা 32টা বছর। ভাবা যায়? মুঘল সাম্রাজ্যের নামকরা 1 ডজন সেনাপতি বাংলায় এসেছেন আর ব্যর্থ হয়ে ফিরে গেছেন। এমনকি রাজা মানসিংহের মতো কিংবদন্তীও বাংলার এই জটিল ধাঁধার কোনো কিনারা করতে পারেননি। কারণটা কি? কারণটা ছিল এখানকার 12 ভূঁইয়াদের অপ্রতিরোধ্য নৌবহর আর এই নদীনালার গোলক ধাঁধা। এই দুটো জিনিসের কাছে এসে মুঘলদের সব শক্তি, সব কৌশল বারবার মুখ তুবড়ে পড়ছিল। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই মঞ্চে এলেন ইসলাম খান চিশতি। তিনি কিন্তু কোনো পোড় খাওয়া প্রথাগত সেনাপতি ছিলেন না, কিন্তু তার মাথায় এমন একটা প্ল্যান ছিল যা এর আগে আর কারো মাথায় আসেনি। তো চলুন দেখি কোন সেই জাদুকরী কৌশলে তিনি এই ছেঁড়া কাঁথাটা সেলাই করে ফেলেছিলেন। আচ্ছা, প্রথমে বোঝা যাক বাংলাকে কেন অসম্ভব প্রদেশ বলা হতো। সমস্যাটা ছিল মূলত 3 দিক থেকে। 1 নম্বরে ছিল 12 ভূঁইয়ারা। এরা ছিলেন ভীষণ শক্তিশালী সব স্থানীয় জমিদার। নিজেদের এলাকার নদীনালায় তারা ছিলেন এক কথায় অপ্রতিরোধ্য। 2 নম্বরে ছিল আফগান সর্দাররা। ক্ষমতা হারালেও তাদের দাপট তখনও কমেনি। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে বড় সমস্যাটা ছিল বাংলার ভূগোল। এখানকার নদী, খাল, বিল, জলাভূমি মুঘলদের সবচেয়ে বড় দুটো শক্তি, তাদের বিখ্যাত ঘোড়সওয়ার বাহিনী আর গোলন্দাজ বাহিনীকে একদম অকেজো করে দিত। তো এইরকম একটা জটিল পরিস্থিতিতে ইসলাম খান কি করলেন? তিনি একটা যুগান্তকারী সামরিক কৌশল নিয়ে এলেন। তিনি খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন, বাংলায় যদি জিততে হয় তাহলে মুঘলদের চিরাচরিত যুদ্ধরীতি দিয়ে কাজ হবে না, এখানে কিছু একটা বদলাতে হবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। মুঘলদের আসল জোটটা ছিল খোলা মাঠে, যেখানে তাদের ঘোড়সওয়ার আর কামানগুলো দাপিয়ে বেড়াতে পারত। কিন্তু বাংলার নদীনালা, খালবিলের গোলকধাঁধায় এসে তাদের সেই শক্তিটাই আর কাজ করত না। তারা যেন অসহায় হয়ে পড়ত। ইসলাম খান ঠিক এই পয়েন্টটাই ধরে ফেলেছিলেন। তিনি বুঝতে পারলেন, বাংলায় জিততে হলে মাটির যুদ্ধ জিতলে হবে না, আসল যুদ্ধটা জিততে হবে জলের উপর। আর জলের ওপর যুদ্ধ জেতার সেই চাবিকাঠিটার নাম ছিল নোয়ারা। ইসলাম খান এসে মুঘলদের নৌবহরকে একেবারেই ঢেলে সাজালেন। তিনি এমন এক শক্তিশালী আর আধুনিক নৌবাহিনী তৈরি করলেন যা স্থানীয় ভূঁইয়াদের যুদ্ধ নৌকাগুলোর চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। আর এই নোয়ারাই হয়ে উঠল বাংলায় তার সাফল্যের মূল হাতিয়ার। তিনি কিন্তু হুট করে সব দিকে আক্রমণ শুরু করেননি। তার অ্যাপ্রোচ ছিল খুবই ঠান্ডা মাথার, একেবারে ছকে বাঁধা। প্রথমে তিনি নিজের সাপ্লাই লাইন আর পেছনের দিকটা সুরক্ষিত করলেন। এরপর কূটনীতি দিয়ে শত্রুদের মধ্যে বিভেদ তৈরি করে তাদের একা করে ফেললেন। তারপর তার সেই অপ্রতিরোধ্য নাওয়ারা ব্যবহার করে জলপথের দখল নিলেন আর সবশেষে এক এক করে প্রতিপক্ষকে শেষ করলেন। প্রথমে মুসা খানের নেতৃত্বে 12 ভূঁইয়াদের আর তারপর খাজা উসমানের নেতৃত্বে আফগানদের। একদম নিখুঁত পরিকল্পনা। কিন্তু ইসলাম খানের প্রতিভা শুধু যুদ্ধক্ষেত্রেই আটকে ছিল না। সত্যি বলতে তার আসল জাদুটা ছিল কূটনীতিতে। তার সবচেয়ে বড় সাফল্য হল তিনি শুধু শত্রুদের হারাতেনই না, পরাজিত শত্রুদেরকে নিজের বন্ধু বানিয়ে নিতেন। তার কৌশলটা ছিল এক কথায় ব্রিলিয়ান্ট। ব্যাপারটা দেখুন, প্রথমে তিনি কোনো একজন স্থানীয় সর্দার বা জমিদারকে যুদ্ধে হারাতেন। তারপর তার সবচেয়ে বড় শক্তি মানে তার যুদ্ধ নৌকাগুলো বাজেয়াপ্ত করে নিতেন। এরপর সেই পরাজিত সর্দারকেই তার সৈন্যসহ মুঘল সেনাবাহিনীতে একটা ভালো পদে চাকরি দিতেন। আর সবশেষে তাকেই তার পুরনো বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাতেন। এর ফলে কি হতো? ভবিষ্যতের জন্য একজোট হয়ে বিদ্রোহ করার কোনো সম্ভাবনাই আর থাকত না। ইসলাম খানের এই নীতিটা যে কতটা সফল ছিল তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় স্বয়ং সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে। তিনি তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরিতে লিখেছেন, ইসলাম খান বাংলার মতো কঠিন প্রদেশকে শান্তির ছাতার নিচে নিয়ে এসেছিলেন। খোদ সম্রাটের মুখ থেকে পাওয়া এই সার্টিফিকেটই বলে দেয় কাজটা কত বড় ছিল। আর তার এই নীতির মূলে ছিল সহনশীলতা।
তার মূল লক্ষ্য ছিল বাংলায় শান্তি আর স্থিতিশীলতা আনা, কোনো ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠা করা নয়। আসলে এই উদার মানসিকতাটা তিনি পেয়েছিলেন পরিবার থেকে। তিনি ছিলেন বিখ্যাত সুফি সাধক শেখ সেলিম চিশতির নাতি, আর সেই চিশতি ধারার যে একটা উদার সহনশীল দৃষ্টিভঙ্গি, সেটাই তার শাসন ব্যবস্থায় ফুটে উঠেছিল। তিনি এতটাই কঠোর ছিলেন যে জোর করে ধর্ম বদলানোর চেষ্টার জন্য নিজের কর্মকর্তাদেরও শাস্তি দিতে ছাড়েননি। তো বাংলা বিজয় তো হলো, কিন্তু ইসলাম খান এখানেই থেমে যাননি। এবার তার নজর ছিল একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের দিকে। তিনি জানতেন বাংলাকে ঠিকভাবে শাসন করতে হলে এর একেবারে প্রাণকেন্দ্রে ক্ষমতার একটা মজবুত ঘাঁটি তৈরি করতে হবে। আর সেই ঘাঁটি তৈরির জন্য তিনি যে পদক্ষেপটা নিলেন সেটাই বদলে দিল বাংলার ইতিহাস। তিনি রাজধানী বিহারের কাছে রাজমহল থেকে সরিয়ে নিয়ে এলেন একেবারে বাংলার হৃৎপিণ্ডে, ঢাকায়। শুধু তাই নয়, কৌশলগতভাবে ঢাকার নতুন নাম রাখলেন জাহাঙ্গীরনগর। এটা যেমন ছিল সম্রাটকে সম্মান জানানো, তেমনই ছিল এই অঞ্চলের উপর মুঘল কর্তৃত্বের এক জোরালো ঘোষণাও। ঢাকাকে রাজধানী করার এই সিদ্ধান্তটা ছিল একটা অ্যাবসলিউট মাস্টার স্ট্রোক। কেন? কারণ ঢাকা ছিল এমন একটা কৌশলগত জায়গায় যেখান থেকে পাঁচটা প্রধান নদীপথ নিয়ন্ত্রণ করা যেত। মানে বাংলার যে কোনো প্রান্তে বিদ্রোহ হলে নোয়ারা বাহিনী নিয়ে খুব দ্রুত সেখানে পৌঁছে যাওয়া সম্ভব ছিল। ঢাকা শুধু মুঘল প্রশাসনের নতুন একটা নার্ভ সেন্টার বা স্নায়ু কেন্দ্রই হয়ে ওঠেনি, বলতে গেলে আজকের যে আধুনিক ঢাকা তার জন্ম হয়েছিল সেদিন। আর তার এই প্রশাসনিক সংস্কার যে শুধু মুখের কথা ছিল না, তার প্রমাণ হলো এই সংখ্যাগুলো। দেখুন, মাত্র 5 বছরে বাংলার প্রাদেশিক রাজস্ব আয় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। 4.8 মিলিয়ন দাম থেকে বেড়ে দাঁড়িয়েছিল 9.4 মিলিয়ন দামে। এই আর্থিক সাফল্যই আসলে বলে দেয় যে তার নীতিগুলো কতটা কার্যকর ছিল। এখন প্রশ্ন হলো, 400 বছর আগের এই গল্প আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কেন এতটা প্রাসঙ্গিক? কারণটা হলো, ইসলাম খানের শাসন পদ্ধতি থেকে আজকের বাংলাদেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার আছে। যেমন ধরুন, তার জোট গঠনের নীতি। এটা আমাদের শেখায় কিভাবে বিরোধী বা প্রতিদ্বন্দ্বীদের সাথে নিয়েও জাতীয় স্থিতিশীলতা আনা সম্ভব। তার সহনশীলতা আর বহুত্ববাদের নীতি একটা বৈচিত্র্যময় সমাজের জন্য কতটা জরুরি তা তো বলাই বাহুল্য। ঢাকার মতো একটা রাজধানী তৈরি যে দীর্ঘমেয়াদী ভিশন, সেই সাহস। আর সবশেষে এই নদীমাতৃক দেশের জন্য জলপথ ব্যবস্থাপনার যে চিরন্তন গুরুত্ব, এই সব কিছুই যেন তার রেখে যাওয়া উত্তরাধিকার। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? যে কাজটা করতে আকবরের বাগাবাগা সেনাপতিদের 32 বছর লেগেছিল, আর তারপরেও তারা পারেননি, সেই কাজটাই ইসলাম খান করে দেখিয়েছিলেন মাত্র 5 বছরে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, 17 শতকের একটা রণনীতি কি 21 শতকের কোনো সমস্যার সমাধান দিতে পারে? হয়তো ইসলাম খানের সবচেয়ে বড় লেগেসি বা উত্তরাধিকার এটাই, তার দেখানো পথ, কৌশল, কূটনীতি আর সহনশীলতার যে অসাধারণ মিশ্রণ, তা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক সেই ভাবনাটা তিনি আমাদের জন্য রেখে গেছেন।